আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা ১৩ থেকে ১৫ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আশমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আশমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আশমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আশমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আশমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আশমিনের সামনে দাঁড়াতেই আশমিন মলিন হাসলো। ক্লান্ত গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আশমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জহুরি চোখে পর্যবেক্ষণ করলো আশমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভঙ্গুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আশমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আশমিন তাদের মধ্যকার ফাঁকাটুকু গুছিয়ে নূরকে শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু না বলে আশমিনকে শান্ত হতে সময় দিল। আশমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা বাজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময়ে এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময়ে মানুষকে দূরছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আশমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসলো। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিন বরাবরের মতো শান্ত গলায় বলল, তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনো বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধে ভোগো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলোও কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতাও ওই কথাগুলোকে মলিন করতে পারেনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আশমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখলো আশমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আশমিন। দীর্ঘ ৬ বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আশমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আশমিন অবাধ বিচরণ করেছে নূরের উপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আশমিন নূরের বুক থেকে মুখ তুলে আশমিনের অষ্টদয় দখল করে নিতেই নূর আশমিনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। হুট করে আশমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরের পড়া পানির বিন্দুগুলো একটা মুক্তোর দানা মনে হচ্ছে আশমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুড়ে দিয়ে নূরকে কুলে তুলে নিল আশমিন। ততক্ষণে ঘোর থেকে বেরিয়ে এসেছে নূর। আশমিনের কুল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতেই আশমিন বাঁকা হাসলো। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল, মোচড়ামুচড়ি করে লাভ নেই, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করেই ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতেও হইল না টাইপ বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আশমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আশমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য, অসভ্য, অসভ্য। পরের দিন থেকেই দুজন ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেললো। আশমিনকে দেখে সানবীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানোর কি হলো আজব? এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আশমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেললো। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আশমিনকে বকে গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও ক্ষান্ত হলো না। আশমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখেই সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না। অথচ আশমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপোকাত করে ফেলল। আশমিন কয়েকবার বিড়বিড় করে বলেও ফেলল, বইয়ের অভিশাপ, বইয়ের অভিশাপ। তারপর থেকে টানা 17 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আশমিনকে এড়িয়ে চলেছে এই কয়দিন। আশমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করে আশমিনের এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূর।
নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, নিজের অগোছালো জীবন নিয়ে সবকিছু স্বাভাবিক থাকতে পারত, অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। বলো অমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন স্যারের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উধাও। তাদের খোঁজা বন্ধ করো অমি। আপাতত তোমার স্যারের উপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনিই আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। বাঁকা হেসে সকালের নাস্তার টেবিলে আসমিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো করে গুনগুন করছে সে। নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আসমিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আমজাদ চৌধুরীর ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেদিকে ধ্যান নেই, সে নিজের মতো খেয়ে যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলপ। কামিনী চৌধুরী ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টার খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভিতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার। হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দিহান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারলো না। অতিরিক্ত শখে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকা হেরফের করার জন্য তা হেরফের হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো। আসমিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও আব্বু, এখানে একটা সাইন লাগবে, তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আব্বু। ও আরেকটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো। মিসেস চৌধুরীও থাকবে, তবে নূরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে করা দরকার। সানবি কিছু ছবি দিবে, দেখে পছন্দ করে রেখো। নূরের বিষম লেগে পানি তালুতে উঠে গেল। কামিনী চৌধুরীর চোখ বড় বড় তাকিয়ে রইল আসমিনের দিকে। আমজাদ চৌধুরীর ছেলেকে ধমক দিতেও ভুলে গেল। আসমিনের নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আসমিন। সব সময় গোছানো ছেলেটা আজ প্রচণ্ড অগোছালো হয়ে নিজের জীবনের হিসেব মিলাতে ব্যস্ত। অনুভূতিহীন চোখগুলো আজ পরাজিত সৈনিকের মতো নত হয়ে আছে। আমজাদ চৌধুরী এসে সন্তর্পণে ছেলের পাশে বসলো। আসমিন বাবার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আমজাদ চৌধুরী তপ্তশ্বাস ছেড়ে আসমিনের কাঁধে হাত রাখলো। দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত। দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতো। সারাক্ষণ একজন আরেকজনের পিছে লেগে থাকতে মজা পায় তারা। কিন্তু একজনের মনের আকাশে মেঘ জমলে আরেকজন অস্থির হয়ে ওঠে। কিছু বলবে আব্বু? কি হয়েছে বাবা, সকাল থেকেই লক্ষ্য করছি এমন উদ্ভট বিহেভ করছো কেন? আসমিন শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। বাবার সহজ সরল বাবার মুখের দিকে তাকিয়ে বুকটা হুহু করে উঠল। এমন একজন মানুষকে কেউ কিভাবে ঠকাতে পারে? সেই মানুষটা যদি হয় নিজের গর্ভধারিণী মা। এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে? আমাকে খুলে বলো বাবা। আমজাদ চৌধুরীর থেকে চোখ সরিয়ে নিল আসমিন। বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয় খুব। বাবাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সেই বাবাকে এভাবে কেন ঠকালো কামিনী চৌধুরী? চোখ বন্ধ করে ফেললো আসমিন। রাগ হচ্ছে তার, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ। ছবিগুলো দেখেছো আব্বু? আমজাদ চৌধুরী হতাশ হলেন। ছেলের মুখ দেখে কখনোই তার মনের খবর বোঝা যায় না, তাই সে সরাসরি জানতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মুখ খুলছে না। এসব কি ধরনের কথা আসমিন? আমি কেন আবার বিয়ে করতে যাব? তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে। তোমার কাছে এমন কথা আশা করিনি। আমজাদ চৌধুরীর গলায় তীব্র হতাশ আর ক্ষোভ। আসমিন ঘাড় ঘুরিয়ে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আমজাদ চৌধুরী। 2 হাতে ঝাপটে ধরে কেঁদে উঠলেন। কি হয়েছে বাবা, আমাকে বলো। তুমি এখনো আমার কাছে সেই ছোট্ট আশু, যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি। 2 হাতে যাকে আমি প্রথম কুলে তুলে নিয়েছি, হাঁটা শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। তুমি আমার কাছে এখনো সেই আদো বলিতে আব্বু ডাকা আসমিনী আছো।
আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে, তেমন এখনও বলো বাবা। আসমিন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আমজাদ চৌধুরী। আজ পর্যন্ত ছেলেকে সে কাঁদতে দেখেনি। এমনকি নূর চলে যাওয়ার পরে যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালাইজড হলো, তখনও আসমিন কাঁদেনি, রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো। আজ কি এমন হয়েছে যার জন্য তার ছেলের চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে? কয়েক মুহূর্তে নিজেকে সামলে নিল আসমিন। চোখের পানি মুছে আমজাদ চৌধুরীর ভয়ে শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার কান্না ভেজা চোখ দেখে সেও কেঁদে দিয়েছে। ভিতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে এলো। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার কথা মেনে নাও বাবা। পাগল হয়ে গেছো? নিজের মায়ের সংসার ভাঙতে চাইছো? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। হতভম্ব গলায়, আমি চাই সে কষ্ট পাক আব্বু। আপনজন হারালে কেমন লাগে তার বোঝা উচিত। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় তা হাড়ে হাড়ে বুঝবে এবার। তার লোভ তাকে কোথায় নামে নিয়ে যাচ্ছে তাকে আমি তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই বা আব্বু। আর তাকে তার সাম্রাজ্য থেকে টেনে নামাবো আমি। আমজাদ চৌধুরী এবার ঘামতে লাগলো। কি করেছে কামিনী? এই প্রশ্নটা করতে তার গলা শুকিয়ে যাচ্ছে। সে এমন কিছু শুনতে চায় না যা শুনলে সে ভেঙে গুড়িয়ে যাবে। তুমি সহ্য করতে পারবে না আব্বু। তার মৃত্যু অবধারিত। তার লোভ তাকে খুন করবে। আগামী সপ্তাহে তোমার বিয়ে। এখন গিয়ে ঘুমাও। মেয়ে আমি নিজেই পছন্দ করে নিব। আমি ওকে ভালোবাসি আসমিন। আমজাদ চৌধুরীর গলাটা হালকা কেঁপে উঠল। সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আসমিনের গলা নির্লিপ্ত। আমজাদ চৌধুরী টলমল পায়ে চলে গেলেন ছাদ থেকে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু দেখলো। এতক্ষণ সে ছাদের দরজার আড়ালে দাঁড়িয়েছিল। পরিষ্কারভাবে কিছু না বুঝলেও এটা ঠিক বুঝলো যে আসমিনের মাথা খারাপ হয়ে গেছে। সকালে সবকিছু মজাভাবে উড়িয়ে দিলেও এখন বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। হঠাৎ হেঁচকা টানে তাল সামলাতে না পেরে কারোর শক্ত বুকের সাথে তার মাথার সংঘর্ষ হয়ে গেল। ব্যথা পেলেও কিছু বলল না সে। এটা আসমিন ছাড়া কেউ না, সে জানে। প্রেম পাচ্ছে? বিরক্ত চোখে তাকালো নূর। প্রেম কেন পাবে আজব? এখানে প্রেম পাওয়ার মতো কি হয়েছে এখানে? একদিন নিজের মন মির্জাফরি করেছে বলে কি প্রতিদিনই সে পিছলে যাবে নাকি? ছাড়ুন, সবসময় এভাবে গা ঘেঁষাঘেঁষি করেন কেন? আসমিন অবাক হওয়ার ভান করে আর্তনাদ করে বলল, মিথ্যে কথা। আমি সারাক্ষণ তোমার গা ঘেঁষাঘেঁষি করি না নূর। আমার কত কাজ জানো তুমি? আমি শুধু মাঝে মধ্যে হালকা ঘেঁষাঘেঁষি করি। তাতেই তুমি দুদিন রুম থেকে বের হতে পারো না। শয়তানি হেসে নূর হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে চিৎকার করে বলল, চুপ করুন, আপনি একটা অশ্লীল গিরগিটি। আসমিন নূরের মুখ ভঙ্গিকে পাত্তা না দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার কি মনে হয় জানো, আমরা যখন জেনারেশন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে ট্রাই করব, তখন আর তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। দেখা গেল তুমি কোনো সায়েন্স ল্যাবে অসহায় হয়ে ঝুলছো। তাই তোমার এত বড় একটা টাস্কে ইনভলভ হওয়ার আগে উচিত নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা। আসো আমরা বরং সময়টাকে কাজে লাগাই। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। মিনিস্টার আসমিন জায়েনের বউ হয়ে তুমি কোন লেবে কঙ্কাল হয়ে ঝুলবে, এটা মেনে নেওয়া যায় না। ব্যাপারটা লজ্জাজনক। নূর হতভম্ব হতেও ভুলে গেল। আসমিনের কথাগুলো মাথায় তালগুল পাকিয়ে খিচুড়ি হয়ে গেল। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। এদিকে আসমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর সম্প্রতি ফিরে পেতেই চিৎকার করে আসমিন থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল। মনে মনে কয়েকবার আওড়ালো, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। নূর যেতেই আসমিন আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আপাতত তার কাজ শেষ। এখন নূর যা শুনেছে তা নিয়ে না ভেবে আসমিনকে গালি দিতে ব্যস্ত থাকবে। সব কিছু তাড়াতাড়ি করতে হবে। না, আর কয়েকটা চুমু খেতে পারলে ভালো হতো। মেয়ে বিয়ে করেছে না চিংড়ি মাছ দিদায় আছে আসমিন। সারাক্ষণ তিরিং বিরিং করতে থাকে। কালকেই বাজার থেকে ভালো দেখে একটা দড়ি কিনে আনাবে সে। আদরের সময় নো তিরিং বিরিং, নো তিরিং তিরিং। বোতামুখ নিয়ে ছাদ থেকে নেমে গেল সে। এখন একটা ঘুম দরকার। কামিনী চৌধুরী ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। আমজাদ চৌধুরী সেদিকে হুঁশ নেই। ছাদ থেকে নেমে অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে সে। কামিনী কি এমন করেছে? ভাবতে ভাবতে চুল ছেঁড়ার জোগাড়। কামিনী চৌধুরীর নাক টানার শব্দে বিরক্তিতে মুখ কুচকে ফেললো আমজাদ চৌধুরী। রুক্ষ গলায় বলল, কি সমস্যা তোমার কামিনী? এভাবে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আমার মাথা ব্যথা আর বাড়িয়ে দিও না। বিরক্ত লাগছে। দয়া করে কান্না বন্ধ করে বলো, কি এমন করেছো যার জন্য ছেলে এমন ধ্বংসের খেলায় নেমেছে? নিজের পেটের ছেলেকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না কামিনী। সে যা বলে তাই করে। বুড়ো বয়সে সতীনের সংসার না করতে চাইলে সত্যিটা আমাকে বলো। কান্না বন্ধ করে ভয়ার্ত চোখে তাকালো কামিনী চৌধুরী। এত বছরের পাপ কি তবে ছেলের সামনে চলে এসেছে? কাপা কাপা গলায় বলল,
আমি কিছু করিনি আমজাদ, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, চলো আমরা কানাডায় ফিরে যাই, ওখানে আমাদের যা আছে তা দিয়ে আমাদের চলে যাবে। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে, হিমগলায় বলল, আমাদের কিছু নেই কামিনী, আমি আজ সকালে সব কিছু আসমিনের নামে করে দিয়েছি। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাইভ কনসার্ট আছে নূরের। সারাদিন অফিস সামলে গান নিয়ে মাথা ঘামানোর সময় পায় না নূর। তবে যতই বিজি থাক না কেন গান সে ছাড়বে না। মন খারাপের সময়গুলোতে এই গানই ছিল একাকিত্ব ঘুচানোর একমাত্র সঙ্গী। তাই বাবার দেয়া দায়িত্ব সামলেও নিজের কেরিয়ারে মন দিবে। অফিসে সমস্ত কিছু অনেকটা গুছিয়ে এনেছে নূর। আসমিন এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। দায়িত্ব থেকে রেহাই পাওয়ার পর থেকে সে আর এদিকে বাড়ায়নি। নূর ইদানিং চোখে চোখে রাখছে আসমিনকে। অফিসের রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হওয়ার পর সে যেন একটু বেশি বেয়ারা হয়ে উঠেছে। সকাল থেকে অমির কোনো পাত্তা নেই। ছেলেটা হুট করেই নিখোঁজ হয়ে গেছে, মোবাইলে বন্ধ। এক আঙ্গুলের সাহায্যে কপালের মাঝখানে হালকা মেসেজ করে দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকালো নূর। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে গেছে অনেক আগে। চেয়ার থেকে উঠে গ্লাসের দেয়ালে সামনে গিয়ে দাঁড়ালো নূর। কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। আজ সকাল থেকে অমি আসমিনের উপর নজর রাখছিল। আসমিন কিছু করেনি তো? চিন্তাটা মাথায় আসতেই নূর কয়েকবার মাথা ঝাঁকালো। আসমিন অমির কিছু করবে না, তা সে খুব ভালো করেই জানে। মোবাইলের রিংটনে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। দ্রুত পায়ে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো ম্যাম, আমি আমি অমি বলছি। অমি, কোথায় তুমি? মোবাইল বন্ধ কেন তোমার? আর এটা কার নাম্বার? চিন্তিত গলায় অমি নূরের একসাথে করা এতগুলো প্রশ্ন শুনে ভেবাচাকা খেয়ে গেল। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে ম্যাম। তুমি ঠিক আছো? জি ম্যাম। কোনো নিউজ পেলে? স্যারের সাথে ওই দিন হোটেলে যে মেয়েটার ছবি ছিল সে মেয়ের খোঁজ পেয়েছি ম্যাম। মেয়েটি ওই হোটেলের বার সিঙ্গার। ইয়ে মানে আসলে ম্যাম, অমি কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছে না। যা বলার সরাসরি বলো অমি, শান্ত গলায়। আসলে ম্যাম, ওই দিন মেয়েটা স্যারের সাথেই ছিল। নূর চোখ বন্ধ করে কয়েকবার শুকনো ঢুক গিলল। অমি নিজেও চুপ করে আছে, নূরকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। নূর কয়েকবার জোরে শ্বাস নিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলল, ওটা যেখানেই থাকুক না কেন তুলে নিয়ে এসো অমি। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই চেয়ারে গায়ে এলিয়ে দিল নূর। আসমিনকে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে না। সামনে অনেক ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। এখন ভেঙে পড়া চলবে না। সানভি অসহায় চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজ মন ল্যাপটপে কিছু একটা করছে। মেয়েটাকে এখনও বাঁচিয়ে রেখেছো কেন সান? আসমিনের হিমশীতল গলা শুনে কেঁপে উঠল সানভি। কয়েক দফা ডুব গিলে চিন্তা করলো, মেয়েটাকে মারার কথা কবে বলল? গরিবের ঘরের মেয়ে স্যার, অন্ধ বাবার সেই মেয়ে ছাড়া আর কেউ নেই। আসমিন চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো সানভির দিকে। কয়েক পলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমি আছি সান। সানভি আর কিছু বলল না। আসমিন বাঁকা হেসে বলল, চিন্তা করো না সান, আমার ইচ্ছাকৃত ফেলে রাখা কাজগুলো তোমার ম্যাম করে দিবে। সানভি মাথা নেড়ে চলে গেল। সানভি বের হতেই আমজাদ চৌধুরী হন্তদন্ত হয়ে আসমিনের কেবিনে ঢুকলো। বাবার এমন অস্থির ফেস দেখে মুচকি হাসলো আসমিন। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রাস্তায় ইপটিজিং করে পালিয়ে এসেছো নাকি? এভাবে দৌড়াচ্ছ কেন? আমজাদ চৌধুরী চটে গেলেন। দাঁত কিরমির করে বলল, বাবা হই তোমার। বাবাকে ইপটিজার বলতে লজ্জা করে না তোমার? লজ্জা কেন করবে? কাল থেকে তুমি গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে তোমার। ওখানে দাঁড়িয়ে মেয়ে পছন্দ করবে, যাকে পছন্দ করবে সেই আমার মা হবে। আমজাদ চৌধুরী বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এই ছেলে এখন নাকি তাকে বখাটে ছেলেদের মতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে মেয়ে খুঁজতে হবে? আমজাদ চৌধুরী আর কথা বাড়ালেন না। এই অসভ্য ছেলে যখন তখন ইজ্জতের দফা রফা করে দিতে পারে। আমার কিছু টাকা লাগবে আসমিন। আমি জানি আব্বু, চিন্তা করো না, তোমার বিয়ে আমি স্পন্সর করব। আমার একমাত্র বাবার বিয়ে বলে কথা, তুমি বরং পার্লারে গিয়ে হালকা একটা ফেসিয়াল করিয়ে এসো। আমজাদ চৌধুরী বুঝলেন ছেলে তার কথা শুনবেন না। বাধ্য হয়েই চলে গেলেন। বাসায় কামিনী হাহুতাশ করে কাঁদছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তাকে জেলে যেতে হবে। বারবার নূরকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এদিকে ছেলে উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে করানোর জন্য। কামিনী যাই করুক না কেন সে তো কামিনীকে ভালোবাসে। কামিনীর জায়গায় অন্য কাউকে সে কোনোদিনও দিতে পারবে না। এতে কামিনী একা যন্ত্রণা ভোগ করবে না, তার সমান ভাগিদার সে নিজেও হবে। আসমিন বুঝে শুনেই এসব করছে। সে কষ্ট পাবে জেনেও তাকে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। না জানি কোন ভুলের শাস্তি দিচ্ছে ছেলে তাকে। আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল তার বাবার যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি ভুল করছো বাবা। কাছের মানুষকে না চেনার ভুল যখন করেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে। নূরের টর্চার রুমে একটা মেয়েকে বেঁধে বেঁধে রাখা হয়েছে। নূর মেয়েটার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে। থেমে থেমে গুনগুন করে কিছু একটা গাইছে। মেয়েটার জ্ঞান ফিরতে না দেখে এবার বিরক্ত চোখে তাকালো নূর। অমির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এর জ্ঞান ফিরা অমি? অমি বালতি ভর্তি পানি নিয়েই দাঁড়িয়েছিল। নূরের হুকুম পেতে এক বালতি পানি ছুঁড়ে মারল মেয়েটার মুখে। কয়েক সেকেন্ডে পিটপিট করে চোখ মেলল সে। নূর
পাপি পা নাচিয়ে শরীর দুলিয়ে মেয়েটিকে পরখ করছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটার কর্কশ গলা শুনে বাঁকা হাসলো নূর। চোখ বন্ধ করে আরাম করে বসলো। অমি, ইয়েস ম্যাম। ওর মুখটা ভেঙে দাও, বিশেষ করে বাঁ পাশটা। অমি ইশারা করতেই একটা পালন সাইজের মেয়ে এসে মেয়েটার মুখে পরপর কয়েকবার আঘাত করলো। মুখের বাঁ পাশটা থেতলে যেতেই অমি থামিয়ে দিল। মেয়েটা চিৎকার করে আর্তনাদ করছে। নূর নিজের চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে হালকা ঝুঁকলো, 5 আঙ্গুলের সাহায্যে থুতনি উঁচু করলো। নূরের চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। নূর মেয়েটার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা জুতোগুলোরও কারখানাতে একজোড়া বানানো হয়, যাতে অন্য কেউ এই মডেল ইউজ করতে না পারে। আর তুই সেই আমার নামে দলিল করা একমাত্র বরের বুকে মাথা রেখে ঘুমাস? সাহস আছে মাইরি? তোর এই শরীর আমি আস্ত রাখবো ভাবলি কি করে? মেয়েটা এতক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করছিল, এবার নূরের দিকে তাকিয়ে ক্রূর হাসলো। ব্যঙ্গাত্মক গলা বলল, তাহলে তো আপনার সেই দলিল করা একমাত্র বরের বুকটাও ধ্বংস করতে হয়। সে নিজেও তো অন্য একটা মেয়ে দ্বারা ইউজড হয়ে গেছে। মেয়েটার কথা শেষ হতেই তার কপাল বরাবর একটা ঘুলি এফোড় ওপর করে দিল। আশমিন বন্দুকের নলের উপর ফু দিয়ে বাঁকা হাসলো। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আশমিনের গান শুনে চোয়াল শক্ত হয়ে গেল নূরের। রাগে হাত মুট করে ফেললো। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের হাতের পিস্তলটা শক্ত করে ধরলো। রাগে মাথা ধপধপ করলেও ফেস সম্পূর্ণ স্বাভাবিক করে ফেললো। অমিসহ বাকি সবাই অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। নূর পিছনে ঘুরতেই দেখলো আশমিন তার থেকে ঠিক 3 হাত দূরে তার দিকেই এগিয়ে আসছে সে। একটা গুলি আশমিনের বুকের বাঁ পাশ বেদ করতেই থেমে গেল আশমিন। অবাক চোখে তাকালো নূরের দিকে। সবাই স্তব্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে, অথচ নূর সম্পূর্ণ শান্ত। এখনো হাতের পিস্তল আশমিনের দিকে তাক করা। আশমিনের সাদা শুভ্র পাঞ্জাবি মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের দিকে একবার তাকিয়ে আবার নূরের দিকে তাকালো আশমিন। রক্তিম চোখ দুটো ছলছল করলেও মুখে তার মুচকি হাসি। নূর এগিয়ে গেল আশমিনের দিকে। আশমিন হাঁটু মুড়ে বসে পড়েছে। ততক্ষণে সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। নূর আশমিনের সামনে বসে তার গালে হাত রাখলো, কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে গাইল, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, কাছে এলেই জ্বলে মন না পাওয়ার আগুনেতে ধুকে ধুকে পড়ে থাকো তুমি দূরে। নূর বেরিয়ে যেতেই আশমিন ঢলে পড়ল। অমি স্যার বলে চিৎকার করে এসে আশমিনকে আগলে ধরলো। গাড়ি বের করো বাহাদুর। ততক্ষণে আশমিনের চোখ বন্ধ হয়ে গেছে। এই ছিল ইটপাটকেলের 13 থেকে 15 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।